বিএনপি সরকার ক্ষমতায় না এসে যদি এনসিপি বা জামাত যদি আসতো, তাহলে এই সরকার এখন এই সরকার যে অবস্থায় আছে বা জামাত এনসিপি যে অবস্থায় আছে, অর্থাৎ তারা আন্দোলনে বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামছেন, সেই একই অবস্থায় কি জনাব জুনায়েদ সাকি তার গণসংহতি আন্দোলন নিয়ে অথবা বিএনপি সরকার সেই অবস্থায় থাকতো কিনা, আপনি যদি প্রশ্ন উত্তর দিতে চান। না, আমি দর্শককে ধন্যবাদ জানাই। প্রথমত তিনি আমাদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনেকদিন ধরেই তার পর্যবেক্ষক, সেটা বোঝা গেছে, এবং তার আশাবাদের কারণে ধন্যবাদ জানাই। আমরা চেষ্টা করব নিশ্চয়ই জনগণের পক্ষে যে লড়াই করেছি সেই ধারাবাহিকতাতেই আছি আমি মনে করি, এবং সেটার সাথেই থাকার চেষ্টা থাকবে। এখানে যে প্রশ্নটা আসে, মানে আসলে বাস্তবতা মানে এটা আমরা তৈরি করিনি, বাস্তবতা তো তৈরি করে হয়েছে, এবং একটা ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন ধরে বাস্তবতা তৈরি করেছে। যে কোনো সরকারকে তুই বাস্তবতাই মোকাবেলা করতে হতো। মোকাবেলা করার নীতিগত জায়গাটা কি, কি দৃষ্টিভঙ্গি থেকে, কি ধরনের নীতিগত অবস্থান নিয়ে, কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে আপনি এটা মোকাবেলা করছেন। এই সরকার যেভাবে একদিকে সামাজিক সুরক্ষা, অন্যদিকে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের মতো মৌলিক জায়গাগুলোতে বিনিয়োগ এবং সামগ্রিকভাবে একটা বিনিয়োগ নির্ভর কর্মসংস্থানমুখী একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য, তরুণদের যে আমাদের শক্তি সেটাকে কাজে লাগানোর জন্য, তাদেরকে পুরো অর্থনীতির মধ্যে একটা প্রাণশক্তি হিসেবে ব্যবহার কাজে লাগানোর জন্য, যুক্ত করার জন্য এই সবগুলো জায়গা পরিবর্তন করার চেষ্টা করছে। সেটা জ্বালানি হোক, বললাম ব্যাংক খাত, আর্থিক খাত হোক, মানে আমাদের ব্যবসা বাণিজ্যের পরিবেশের জায়গা হোক, কিংবা আমাদের প্রযুক্তিগত জায়গা হোক, কিংবা প্রাণ প্রকৃতি থেকে শুরু করে আপনার প্রতিষ্ঠান তৈরি। এখন এই প্রত্যেকটা জায়গাতে প্রতিটি মানুষের নাগরিকের নিরাপত্তা তাকে ইনক্লুসিভ করা, সেই বিষয়গুলো এখন আপনাদের মধ্যে কাজ করে কিনা? আপনারা লড়াই করে এসেছেন সব সময়। আমি যে প্রশ্নটি বিরতির আগে করছিলাম যে ফুলবেড়িয়াতে যদি উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিষয়টি সামনে আসে, আপনি যে জুনায়েদ সাকিটা সেই সময় ছিলেন, তাকে আমরা পাবো কিনা? আমি তো এটা বিষয়টা হচ্ছে যে আমরা এই বিষয়ে কিন্তু আমাদের দলগত জায়গা থেকে আমাদের যে লড়াই আমরা তখন করেছি, এবং সেই লড়াইয়ের ধারাবাহিকতাতে আমরা আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, জ্বালানি নীতি, সেগুলো আমরা সবসময় আমাদের প্রকাশ করেছি। আমরা তো সেই ইতিহাসের ধারাতেই আছি। এখন এটা প্রশ্ন, মানে এইটার বিষয়ে আমি আগেই বলেছি যে এটা এরকম নীতিগত কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা সেটা আমার জানা নেই। তো যে কথাটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে যে এই সরকার যে ধরনের তার যে সামগ্রিক দৃষ্টিভঙ্গি, মানে একটা গণতান্ত্রিক, মানবিক এবং একটা কল্যাণমুখী মানে বাংলাদেশ এবং একটা ব্যবস্থা বিল্ড আপ করা, সেটা দিয়ে কিন্তু জনগণ মানে এই সংকট মোকাবেলা করছে, এবং এর ফলে সংকটের অবস্থার মধ্যেও জনগণের যে মানে তার যে দুর্ভোগ, সেটাকে কিভাবে অ্যাড্রেস করা যায়, এবং সেটা সবচেয়ে প্রান্তিক মানুষটারও মানে কেউ যাতে বাদ না পড়ে, এই নীতি সরকার যেভাবে কার্যকর করার চেষ্টা করছে, নিশ্চিতভাবে কোনো কমতি নেই। এইটা খুব গুরুত্বপূর্ণ। ফলে অন্যরা কিভাবে করতেন আমরা জানি না, বাট এইটা মানে এই জায়গাটাতেই আমরা আমাদের মানে ভূমিকা রাখার চেষ্টা করছি। হ্যাঁ, সরকারের সেই প্রচেষ্টা নিয়ে নিশ্চিতভাবে কারো কোনো সন্দেহ নেই যে সরকার সবকিছু অ্যাড্রেস করার চেষ্টা করছে। সরকারের টার্গেটগুলোও ছিল বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে অত্যন্ত চমকপ্রদ, যেটি আসলে মানুষ চাচ্ছিল, যেমন উচ্চ মূল্যস্ফীতির যে সংকট, সেটি থেকে আমরা বের হয়ে আসতে পারিনি। 1 জুলাই থেকে শুরু হওয়া যে 2026-27 অর্থ বছর, সেখানে সরকার বলেছিল যে 7.5% আটকে রাখা হবে মূল্যস্ফীতি, যেটি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি 8.32% আছে। আপনার কি মনে হয় এই অর্থ বছরের মধ্যে এটি আসলে টার্গেটে পৌঁছানো সম্ভব কিনা? পৌঁছানো সম্ভব, এবং শুধুমাত্র এটা কোনো সংখ্যা মাত্র যাতে না থাকে, এটা যাতে সত্যিকার অর্থেই মূল্যস্ফীতিটা বাজারের সাথে সংগতিপূর্ণ হয়। পুরো পরিসংখ্যান এবং তথ্য ব্যবস্থাপনা বিভাগকে আমরা মানে যাকে বলে যে ঠেলে সাজানোর চেষ্টা করছি। মানে এর আগেকার সমস্ত মানে পরিসংখ্যানগুলোর ফরেন্সিক অডিট হচ্ছে, এই যে এখন যেভাবে মূল্যস্ফীতি গণনা করা হয়, সেইটা আপনার তার পদ্ধতিগত জায়গাগুলো নিয়ে আমরা মানে কথা বলছি, এবং সেটা নিয়ে আরো পাবলিকলি আমরা হাজির হব। এই ক্ষেত্রে যাতে স্যাম্পল সাইজ অনেক বেশি প্রতিনিধিত্বমূলক হয়, যেসব জায়গা থেকে আমরা উপাত্ত সংগ্রহ করছি সেটা যাতে সমাজের সকল অংশের মানুষের প্রতিনিধিত্ব করে, এবং তার মধ্যে দিয়ে প্রকৃত অবস্থাটা পাই। সরকারের নীতিটা এই ক্ষেত্রে খুব পরিষ্কার, এটা বারবার মানে বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো তথ্য কিংবা উপাত্ত বিকৃত করার কোনো রকম আগ্রহী সরকার নেই, কারণ তাতে যেটা হবে মুশকিল, যে একটা কল্পিত বাস্তবতা তৈরি হবে। আমরা প্রকৃত বাস্তবতাটা জানতে চাই, এবং সেইখান থেকে এই যে সরকারের গৃহীত নীতিগুলো সেটা কি ধরনের পরিবর্তন ঘটাচ্ছে সেটা তো অ্যাসেস করতে হবে সরকারকেও, এবং তার মধ্যে দিয়ে সত্যিকার অর্থে আমরা এগোচ্ছি নাকি আমাদের কোর্স কারেকশন করতে হবে, এই জায়গাটা তৈরি হয়। ফলে সরকারের মনোযোগ সেই জায়গাতে, এবং সেই অনুযায়ী আমরা পুরো পরিসংখ্যান বিভাগকে মানে সরকারি বিবেচনার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আসলে বিবেচনার জায়গাটুকু কতটুকু, কেননা বলা হয় এই সরকার আসলে এই বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারে অনেকটাই আসলে নেতিবাচক ছিল, বর্তমান সরকার মানে বিএনপি ছিল আর কি। না, দেখুন, আপনি যখন একটা মানে আপনি যে অবস্থার মধ্যে দিয়ে এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আছে, এটা প্রায় শেষ পর্যায়ে এবং এটা থেকে বিদ্যুৎ উৎপাদন হবে, সেইটা তো আপনি এখন এই এত বিপুল ব্যয় এবং এত কিছুর মধ্য দিয়ে এই জায়গাটাতে আপনি বন্ধ করে দিতে পারেন না। বরং এইটা কিভাবে একটা নিরাপদ এবং আমাদের জন্য মানে এটা উপকারী হয়, সেইটার দিকে সরকারের মনোযোগ দেওয়ার চেষ্টা করে, কারণ নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ বিবেচনার জায়গা ছিল, এবং এইটার মধ্য দিয়ে যে প্রযুক্তিগত প্রশ্নটা আছে সেটার সাথে আমাদের নিজেদের
মানে পরিচিত হওয়া, আমাদের সেই দক্ষ জনশক্তি তৈরি হওয়া, এবং আমরা যাতে ওই জায়গায় একটা ভূমিকা রাখতে পারি। এবং এইখান থেকে তো আরও বড় জিনিস, মানে এখান থেকে তো ওই দক্ষতার জনগোষ্ঠীটা তৈরি করে আরও অনেক কিছু শেখা, এবং পরবর্তীকালে কিভাবে আমাদের বিদ্যুৎ ব্যবস্থাপনায় এই নলেজকেও কাজে লাগানো যায়, সেই সব বিষয়গুলো দেখার ব্যাপার আছে। তো এইটা তো মানে অনেকটা জায়গায় অনেক কিছু তৈরি হয়, আপনি চাইলেও আর মানে ফেরত আসার জায়গাটা সবসময় থাকে না। দর্শকও আছেন, শেষ তবে প্রশ্ন এটা ঠিক যে এটা পরিস্থিতির উপর নির্ভর করবে আর কি, সেই সরকার কিভাবে দেখবে। দর্শক স্বাগত জানাই, কি বলছেন, কোথা থেকে বলছেন, ছোট করে আপনার প্রশ্নটি করবেন। আমি আব্দুল কাদের, পাবনা চাটমোহর থানা থেকে বলছি। জি আব্দুল কাদের, আপনার প্রশ্ন করবেন। আমার প্রশ্নটা হলো, আমি ট্রেনে যাই, মনে করেন প্রতি সপ্তাহেই আমি ট্রেনে যাই, কিন্তু যাওয়ার সময় দেখি আমি টিকিট কাটি, তিনি টিকিটে চড়ি না। ওই টিটিরা একটা বগি 4-5 জন করে লোক থাকে, তাদের কাছ থেকে টাকা নেয়, টিকিট দেয় না। আচ্ছা, আবার এই যে জমি খারিজ করতে সরকার পায় হলো 1150 টাকা, আর খারিজ করতে আমাদের নাকি 5000-6000। এটা একটা এসেলেন আমার কাছে আফসোস করলো, আঙ্কেল এটা আমরা ঠেকান পাচ্ছি না। অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন, এখনই এই প্রশ্নের উত্তর নিব। জনসেবার বিষয়গুলোতে যে ভোগান্তি আছে, এই যে ভূমি ব্যবস্থা, মানে বাংলাদেশে ভূমির সমস্যা, ভূমি ব্যবস্থাপনার সমস্যা, ভূমি এটা তো বিরাট মানে দীর্ঘদিনের একটা মানুষের ভোগান্তি, এবং এইটাকে কেন্দ্র করে এত রকম দুর্নীতি এবং এতভাবে মানুষের হয়রানির জায়গা হয়। পুরো ব্যাপারটাকে এই প্রকল্পটিকেও আমরা ইতিমধ্যে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যে পুরো ভূমি ব্যবস্থাপনা যাতে আবার ওই অটোমেশনে এমন একটা জায়গায় আসে যেখানে মানুষকে আর হয়রানি করার কোনো সুযোগ রাখা হবে না। ফলে সেইটার মানে সেটা সম্পন্ন হলে আশা করি এই ধরনের জায়গাগুলো কমবে। কিন্তু আপনি বলেন যে একটা পুরো মানে সরকার দুর্নীতিটাকে তার পুরো রাষ্ট্রশক্তিটাকে নিজের করায়ত্তে আনার একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করেছে। মানে সবাইকে দুর্নীতিতে একটু সুযোগ করে দাও, যাতে করে সবাই মানে দুর্নীতির অংশীদারে পরিণত হয়। ফলে সরকারের যে ব্যাপক দুর্নীতি ফ্যাসিবাদী সরকার করেছে, সেটার আর কোনো প্রতিরোধ ভেতর থেকে না থাকে। তো পুরো জিনিসটাকে, দুর্নীতিকে যে যখন একটা সিস্টেমের পার্ট করে ফেলেন আপনি, তখন মানুষের ভোগান্তিতে এইরকম জায়গায় পৌঁছাবে। এখন সেখান থেকে আপনি যদি বের হয়ে আসতে চান, এইটাও মানে এটাকে কতগুলো সিস্টেমিক পরিবর্তনের মধ্যে দিয়েই আস্তে আস্তে মানে যেতে হয়। এক দিনের মধ্যে অর্ডার জারি করে এইটা আসলে সরকারের মধ্যে দুর্নীতি যাতে না হয় সেই ব্যাপারেও কতটা আসলে একটা বড় চেষ্টা করার কতটা মানে ইয়ে করতে হবে। ওনার আরেকটা কি বিষয় ছিল, ট্রেনের টিকিট দেখা যায় যে এক টিকিট 4-5 জনের কাছে বিক্রি করা হয়, বা টাকা দিয়ে, টিকিট না দিয়ে টাকা দিয়ে। মানে প্রথমত সরকার রেলপথ নৌপথের উপরে অনেক বেশি জোর দিচ্ছে, কারণ বেশি সংখ্যক মানুষ একটা যে বাহনের মধ্যে দিয়ে যেতে পারছে, সেটাই কিন্তু প্রধান মাধ্যম হওয়া দরকার। এই যে ছোট ছোট বাসের মধ্যে দিয়ে আমাদের যাতায়াত করে, কিংবা মানে কেবল প্রাইভেট কার, ব্যক্তিগত গাড়ি কেন্দ্রিক মানে সভ্যতা, এটা বাংলাদেশের মতো এই তো জনবহুল দেশে এইটা কোনো নীতি না। বরং নীতি হচ্ছে যে কিভাবে পাবলিক ট্রান্সপোর্ট এবং যেখানে বেশি সংখ্যক মানুষ যেতে পারে সেই জায়গাগুলো ভরসা করা। ফলে রেলপথ নৌপথের উপরে সরকারের সবচেয়ে মনোযোগ বেশি, এবং একই সাথে এই রেলপথ নৌপথের ব্যবস্থাপনা যাতে মানুষ হয়রানিমুক্তভাবে পায়, তার জন্য এগেইন প্রযুক্তিগত সহায়তা, এবং এই ক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে চেকস অ্যান্ড ব্যালেন্সে আনা, সেই সব বিষয়গুলো মানে সরকারের অগ্রাধিকার জায়গার মধ্যে আছে। যেটা বললাম যে ধরুন যে অনেক প্রকল্প হয়ে আছে যেগুলো থেকে এখনই হয়তো বাতিল করে দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু সেইগুলোতে যাতে সেটা জনকল্যাণেই শেষ পর্যন্ত আসে, সেই দিকটা মনে হয়েছে। আমার মনে হয় না যে রূপপুর পারমাণবিক প্রকল্পর বিষয়ে যে কনসার্নটা সরকারের আগেও ছিল, আমাদেরও ছিল, যে নিরাপত্তার প্রশ্ন নিয়ে, সেইটা মানে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে ওইটাকেই মানে একটা অগ্রাধিকার করে এই কাজটা করা হচ্ছে। কৃতজ্ঞতা, অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, আমাদের সময় দিয়েছেন, সেই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবারও নিশ্চয়ই ধন্যবাদ। আপনার মাধ্যমে কিছু কথা বলা গেল, পলিটিক্স নিয়ে কথাটা আপনাকে তো আসলে আমরা ব্যক্তি জোনায়েদ সাকিকে একটা জায়গায় দেখে এসেছি, সেখান থেকে সরকারের জায়গায় দেখছিলাম, সেই জন্য আমরা পার্থক্য করার চেষ্টা করছিলাম যে তফাৎ কতটুকু আসলে হয়েছে। তবে একটা পার্থক্যের কথা এক লাইনে বলি, যে রাজপথে আমরা যে দাবিগুলো তুলি, সেইটা যখন একটা সরকারের মানে সরকারের ব্যবস্থাপনা, রাষ্ট্রের যে প্রতিষ্ঠান, তার আইন কানুন, তার মধ্য দিয়ে আসলে বাস্তবায়ন করার জায়গাতে যাওয়া হয়, তখন দুটা চেক অ্যান্ড ব্যালেন্স করতে হয় না, চেক অ্যান্ড ব্যালেন্স না, মানে এটার পুরো প্রক্রিয়াটাই আসলে ভিন্ন, এবং এই প্রক্রিয়াটাকে কত বেশি জনবান্ধব করা যায় সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের জায়গা, এবং সেটা না করলে দেখা যায় যে আসলেই অনেক কিছু এখানে এসে অনেক অনেক গোলক ধাঁধার মধ্যে পড়ে যেতে হয়। ফলে সেই জায়গা থেকে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের দাবিটা যদি বলেন যে রাষ্ট্রের ভেতরে কাজ করে সরকারের যে ভূমিকা, সেটা থেকে মেসেজটা পরিষ্কারভাবে ইয়ে করা হয়েছে, এবং সারা দেশেই এইটা একটা একদিকে যেমন আইনগত দিক থেকে এটাকে মোকাবেলা করতে হবে,
অন্যদিকে একটা সামাজিক প্রতিরোধের দায়বদ্ধতা, জায়গা জি। তৈরি করতে হবে, যেটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি যে কতগুলো জায়গায় সামাজিক প্রতিরোধ, যেমন মাদক, তারপর ধর্ষণ, এই সমস্ত ঘটনাগুলোকে যদি সামাজিক প্রতিরোধের মধ্যে জায়গা, ইনক্লুড হতে পারে। হ্যাঁ, সামাজিক প্রতিরোধ দরকার, সেইটা মানে সেটা যেমন এই রাজনৈতিক সামাজিক প্রতিরোধের সাথে মধ্য দিয়ে কিন্তু আমরা এগুলোকে ওই আইন শৃঙ্খলা এবং রক্ষার সাথে যুক্ত করে এটাকে প্রতিরোধ করা যাবে। ফলে সুইচ টিপের সমাধান তো আসলে মানে নাই, সেটা সকলেই জানেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে রাষ্ট্র কি করছে। আমরাও সমালোচনা করেছি যখন অতীতের সরকারগুলো এই ঘটনা ঘটেছে, কিন্তু একটা প্রশ্ন খুব পরিষ্কার যে এই সরকার এইগুলোকে রাজনৈতিকভাবে প্রশ্রয় দিচ্ছে, এইগুলোকে নানাভাবে আশ্রয় দিয়ে এর পেছনে দাঁড়িয়ে যাচ্ছে নিজেদের শাসন টিকে রাখার জন্য, নাকি এগুলোকে আসলে মোকাবেলা করছে। সেই জায়গায় বলবো যে সরকার মোকাবেলা করার সর্বাত্মক চেষ্টা করছে, এবং ওইটা বললাম যে প্রাতিষ্ঠানিক আয়োজন, আইনগত প্রস্তুতি এবং মানে এইগুলোকে ধীরে ধীরে কমিয়ে আনার সক্ষমতা অর্জন করা। এখন এরকম একটা ভেঙে পড়া প্রতিষ্ঠানের মধ্যে আপনার তাকে এফেক্টিভ করে তোলাই তো একটা বড় কাজের জায়গা। দ্বিতীয়ত যে প্রশ্ন আসি যে সারের সংকট আছে, এবং সরকার এটা নিয়ে খুবই সচেতন, এবং সারের মজুদ পর্যাপ্ত আছে বলে আজকে মানে কৃষিমন্ত্রী বলেছেন। কিন্তু কৃষকরা তাহলে পাচ্ছে না। এখন এই সারের না পাওয়ার ক্ষেত্রে যে মানে জায়গাগুলো, সেগুলোকে খুব দ্রুত শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে, এবং এইটা যাতে কোনো রকম কারসাজির কোনো কেউ সুযোগ না তৈরি করতে পারে, সুযোগকে কাজে লাগাতে না পারে, কিংবা কারসাজির সুযোগ তৈরি না হয়, সেই জন্য সরকারকে সর্বাত্মক ভূমিকা নিতে হবে, এবং সেটার বিষয়ে আজকে তাদের সরকার পজিশনটা বলা হয়েছে, এবং আমরা আশা করব যে সেটা কার্যকর হবে। আরেকটা জিনিস হচ্ছে নদী ভাঙনের কথা বলি। গভর্নমেন্ট দুটো কাজ করছেন, একটা হচ্ছে দুর্যোগ মন্ত্রণালয়কে সর্বাত্মকভাবে প্রস্তুত করছেন যে যাতে করে যে কোনো জায়গাতে এই নদী ভাঙন কিংবা ওই যে হঠাৎ বন্যা কিংবা আপনার নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের জায়গা থেকে যাতে রক্ষা করা যায়। অন্যদিকে এইটার জন্য যে ধরনের নদী ব্যবস্থাপনা দরকার, এইটা আপনি যদি পানি সম্পদ মন্ত্রণালয়ের দিকে তাকান, আপনারা যদি রিপোর্ট করেন যে কি পরিমাণ সারা দেশের প্রত্যেকটি নদী ব্যবস্থাপনার একের পর এক প্রকল্প নেওয়া হচ্ছে, এবং বড় প্রকল্প নেওয়া হচ্ছে, যাতে করে আমরা এই কাজটা এই বছর থেকেই শুরু করতে পারি। এখন এটা তো সাময়িক একটা সমাধান, হয়তো ত্রাণ দেওয়া কিংবা তাদেরকে একটা আশ্রয় দেওয়া, কিন্তু এটা তো স্থায়ী কিংবা একটু দীর্ঘমেয়াদী সমাধান চাইলে আমাদেরকে ভিন্ন পানি ব্যবস্থাপনার জায়গায় যেতে হবে, এবং তার জন্য নদীকে কিভাবে আমরা বিবেচনা করব সেই দিকটার নীতিগত জায়গাটাও ঠিক করা দরকার। সরকার সেই জায়গাতে অনেক গুরুত্বের সাথে কাজ করছে। আমি ফিরে আসি প্রথম প্রশ্নে, জ্বালানি, যেটা একটু বড় এই মুহূর্তে সবথেকে বড় সংকট। প্রথম কথা এটা বলে নেই যে জ্বালানির সংকট তো চলছিলই বাংলাদেশে, এবং জ্বালানির এই যে সাম্প্রতিক যে সংকটটা আমরা দেখলাম, তাতে মানুষের দুর্ভোগ হয়েছে, শিল্প কলকারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইটা নিয়ে নিশ্চয়ই সরকার মানে এই বিষয়ে সমব্যথী দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু মনে রাখা দরকার যে এইখানে একটা তুমুল আমদানি নির্ভর লুটপাটের একটা নীতি নিয়ে জ্বালানি ক্ষেত্র এবং বিদ্যুৎ ক্ষেত্রকে পূর্বতন ফ্যাসিস্ট সরকার এটাকে করেছে। এই নিয়ে আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি, যে পুরো এই সেক্টরের সংকটটাকে পুঁজি করে তারা নিজেদের আখের গুছিয়েছে, এবং একটা আমদানি নির্ভর জ্বালানি নীতি এবং বিদ্যুৎ নীতি গড়ে তুলেছে। এর ফলে যেটা হয়েছে যে এটা তো আপনি রাতারাতি পরিবর্তন করতে পারছেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আজকে এই সাম্প্রতিক যে সংকটটা হয়েছে, এটা কিন্তু একদম কতগুলো ত্রুটি তৈরি হয়েছে, দুটো বয়লারে একটা বড় ত্রুটি তৈরি হয়েছে, তার ফলে গ্যাসের যে সরবরাহ সেই ক্ষেত্রে একটা বড় সংকট তৈরি হয়েছে, এর ফলে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বসে আছে। এইটা কিন্তু ইতিমধ্যে সমাধানের পথে, এবং আশা করি এই ইতিমধ্যেই এটা উন্নতি ঘটছে। আপনার কাছ থেকে এরকম একটা মন্তব্য ছিল যে আসলে এই সংকটগুলো পুরোপুরিভাবে সমাধান করতে প্রায় 2 বছরের মতো সময় লাগবে। আমি না, এটা কথাটা বিশ্লেষকরাও বলছেন যে 2-3 বছরের মধ্যে আসলে এই সংকটটা। আমি কথাটা পরিষ্কার করে বলি, এই যে একেবারে সাম্প্রতিক যে সংকট আমরা দেখলাম গত 1 সপ্তাহ 10 দিন ধরে, সেই সংকটটা আসলে ওই যে বয়লারের ত্রুটির কারণে, এবং এই সংকটটা ইতিমধ্যে কেটে যাচ্ছে। ফলে আমরা 1 মাস আগে যে পরিস্থিতিতে ছিলাম, মানে সেই পরিস্থিতিতে আমরা খুব দ্রুতই ফেরত যাচ্ছি। কিন্তু তারপরও কিন্তু গ্যাস এবং বিদ্যুতের এবং জ্বালানির সংকট আছে। যেহেতু অর্থনীতির যে বিকাশ আমরা চাইছি, সেটার জন্য আমাদের যে এখন গ্যাসের যে চাহিদা দরকার, বিদ্যুতের যে চাহিদা, আমাদের যে অন্যান্য জ্বালানির যে চাহিদা, সেই অনুযায়ী কিন্তু আমাদের সরবরাহটা নাই। সেই জায়গাটা সমাধানের ক্ষেত্রে আমরা বলেছি যে অন্তত 1 থেকে 1.5 বছর লাগবে। সরকার 3টা গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে। যখন এই যে কি বলে যে যুদ্ধ, আন্তর্জাতিকভাবে একটা পরিস্থিতি আমাদের অভিজ্ঞতা আসলো, তখন দেখা গেল আমাদের 1.5 মাসের মতো মজুদ আছে থাকে। এখন এই মজুদ করার ক্ষমতা 3 মাসে নিয়ে যাওয়ার উদ্যোগ ইতিমধ্যে সরকার নিয়ে ফেলেছে, এবং সেটা কার্যক্ষেত্রে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা তো রিফাইনারি বানাতে সময় লাগবে। তারপরে ধরুন আপনি এটাকে 6 মাসে, ইস্টার্ন রিফাইনারি যেটি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটি সমাধান করতেও তো আমাদের বেশ, এবং আমাদের ব্যাকআপ ছিল না, মানে সবথেকে সেই জায়গাটা তৈরি করা হচ্ছে এবং নতুন ইউনিট স্থাপন করা হচ্ছে, এবং এটা 6 মাসের মজুদের যাতে যায় ভবিষ্যতে, সেটার জন্য উদ্যোগ চলছে। বিশেষ করে ধারাবাহিকতাটা বজায় রাখতে অনেক বেশি। আমি একটু দ্রুত বলি কারণ শেষ সময় পাবো না। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে আপনার এই সংকটটার কিভাবে আমরা আত্মনির্ভর নীতিতে যেতে পারি। সরকার ইতিমধ্যে সেটা গ্রহণ করেছে, যাতে করে নবায়নযোগ্য জ্বালানি, যেটাতে আমরা সবচেয়ে বেশি আত্মনির্ভর হতে পারি, সেটাই প্রধান ক্ষেত্র হবে। এবং সরকার আশা করছে 5 বছরের মধ্যে 10,000 পর্যন্ত মেগাওয়াটের লক্ষ্য ঠিক করা হয়েছে, এবং তার জন্য সরকার জমি
মানে জমি দেবে যে বিনিয়োগকারীদেরকে, এবং একটা বিনিয়োগ বান্ধব একটা নীতিমালা তৈরি করেছে, কর নীতি তৈরি করা হয়েছে, এবং বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করা হচ্ছে। সরকারও বিনিয়োগ করছে অনেকগুলো জায়গাতে। ফলে এটাও তো আপনি রাতারাতি করে ফেলতে পারছেন না। আপনার নীতিমালা তৈরি হয়ে গেছে, কাজ চলছে, এবং বিনিয়োগ ইতিমধ্যে আসা শুরু করেছে। আশা করা যায় এটা 1 থেকে 1.5 বছরের মধ্যে একটা জায়গায় পৌঁছাবে। অন্যদিকে আমাদের দেশের গ্যাস উত্তোলন আরেকটা আত্মনির্ভরতার জায়গায় যাওয়া, সেইটার জন্য সর্বাত্মক 3টা রিগ ইতিমধ্যে কেনা হয়েছে, এবং অনেকগুলো কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে, এবং এটা আরো মানে ক্রমাগত প্রতি মুহূর্তে এটা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এখন এই পরিস্থিতিগুলো, এই কাজগুলো যদি একটা জায়গায় এসে শেষ হতে হয়, তার তো একটা সময় লাগবে। সেইটা মাননীয় অর্থমন্ত্রী বলেছেন 1.5 থেকে 2 বছর লাগবে, এবং এটা আমাদের অর্থনীতির যে পুনরুদ্ধার তারও সময়টা এটা লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী সেদিন পরিষ্কার করেছেন যে 1 থেকে 1.5 বছর সময় লাগবে। কিন্তু ইমিডিয়েট যে চাহিদা, সেইটা পূরণ করার জন্য যে ত্রুটিজনিত অবস্থা আমরা পার হয়ে যাচ্ছি, এবং তারপরে সরকার সব দিক থেকে আন্তর্জাতিকভাবে যেখান থেকে এটা উৎস আনা সম্ভব সেটা আনার চেষ্টা করছে। প্যারালালি আপনি যদি গ্যাস আমদানি করলেন, এলএনজি আমদানি করলেন, কিন্তু এলএনজি তো আর আপনি সরাসরি দেশের মেইনল্যান্ডে নিয়ে আসতে পারছেন না, ওখানে এলএনজি স্টেশন বসাতে হবে, ওটাকে গ্যাসে ট্রান্সফার্ম করতে হবে, সেটাও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তরলায়িত গ্যাসকে তো গ্যাসের ফর্মে আনতে হবে। সেই পুরো প্রক্রিয়াটা করতে গিয়ে আপনার এলএনজি স্টেশন যদি না থাকে, তাহলে তো আপনি এটা আনতে পারছেন না, এনে বসে রাখতে হবে। এইটারও সময়ের প্রয়োজন। বাট বিদ্যমান যতটুকু ক্যাপাসিটি আছে তার সর্বোত্তম ব্যবহার করার ব্যাপারে সরকার সর্বোচ্চ চেষ্টা বিদ্যুতের সাথে একেবারে একত্রভাবে সংশ্লিষ্ট হচ্ছে গ্যাসের যে ব্যাপারটা, গ্যাসের সাথে সংশ্লিষ্ট হচ্ছে আপনার কয়লার ব্যাপারে সরকার একটা নতুন উদ্যোগ নিতে যাচ্ছে, যে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা সেখান থেকে। এই বিষয়টা আমি এখনো নিশ্চিতভাবে মানে জানি না, উত্তোলনের সিদ্ধান্তটা কি আসলে আমি এখনো জানি না। যদি হয়, এর আগে আপনারা যেহেতু এটি নিয়ে কাজ করেছেন, প্রতিবাদ জানিয়েছেন, নিশ্চয়ই সেটা নিয়ে আলোচনা হবে। এটার মানে যে বিরাট আকারে এটা আন্দোলন ছিল, সেগুলোর ইতিবাচক নেতিবাচক দিকগুলো কি ছিল, সেগুলো নিয়ে নিশ্চয়ই কথা বলা দরকার হবে। এবং সেখানে যদি ফুলবাড়ির ট্র্যাজেডির যে ঘটনাটি আসলে ঘটে গেছে, যে বিষয়গুলো নিয়ে আপনার প্রতিবাদ জানিয়েছেন, প্রাণ প্রকৃতি থেকে শুরু করে স্থানীয় মানুষদের জন্য, সেই আপনার জায়গা থেকে আপনি সেই সরকার যদি এই ধরনের উদ্যোগ নেয়, সেটিকে আপনি আসলে কিভাবে? না, দেখুন, সরকারের লক্ষ্য হচ্ছে প্রাণ প্রকৃতি পরিবেশকে রক্ষা করেই সমস্ত উন্নতির পরিকল্পনা। এটা সরকারের নীতিগত অবস্থান, যেটা বাজেটে ঘোষিত হয়েছে, ইস্তেহারে ঘোষিত হয়েছে। সেটার আলোকেই সবকিছু বিচার করা হবে, এবং সেই বিচারের প্রক্রিয়ায় কোন প্রকল্প গ্রহণ করা হবে, কোনটা হবে না, কোন অপশনটা আছে, কোনটা নেই, সেই জায়গাগুলো নিশ্চয়ই সেভাবে দেখা হবে। এখন এই বিষয়টা যেহেতু আমার এখনো জানা নেই, আমি সেই বিষয়টা নিয়ে নিশ্চয়ই জেনে পরবর্তীতে কথা বলতে পারবো। এখন ফিরে আসি যে জ্বালানি নীতি নিয়ে যতটুকু ঘোষিত অবস্থান পরিষ্কারভাবে আছে, সেইটা হচ্ছে রিনিউয়েবল এনার্জির দিকে যাওয়া, গ্যাস উত্তোলনের দিকে যাওয়া দেশের স্থলভাগে এবং সমুদ্রবক্ষে, এবং জ্বালানির মজুদ বৃদ্ধি করা, আন্তর্জাতিক উৎসগুলো যত বেশি উৎস আমাদের তৈরি করা যায় এবং তাদের সাথে চুক্তি করা যায়, কারণ গ্যাসের চাহিদা এখন যা আছে এটা ক্রমবর্ধমান হবে, কারণ আমরা যে ধরনের অর্থনৈতিক উন্নতি চিন্তা করছি সেটা কিন্তু বাড়তে থাকবে। ফলে সেই অনুযায়ীও কিন্তু আপনাকে ভারসাম্য রাখতে হবে। এখন সেই দিক থেকে সরকারের পরিকল্পনা আছে, কাজ করছে। এটার মধ্যে মাঝে মাঝে এই যে আন্তর্জাতিক পরিস্থিতির অভিজ্ঞতা আসছে, অন্যদিকে আমরা পুরনো রেশকে রাতারাতি টেনে নিয়ে যেতে হচ্ছে, বদলে ফেলতে পারছি না। এই বাস্তবতাটাকে বিবেচনায় রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। বাট যেহেতু সরকার উৎপাদনমুখী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চায়, ফলে তার কাছে জ্বালানি অন্যতম প্রায়োরিটি ইস্যু, এবং এটা নিয়ে রাত দিন কাজ করার চেষ্টা করছেন। অর্থাৎ এই মুহূর্তে আমাদের টার্গেট হচ্ছে যে আমরা যে সংকটে আছি সেখান থেকে উত্তরণ করা এবং পরবর্তীতে ধারাবাহিকতা যাতে বজায় থাকে, সেই প্রচেষ্টার মধ্য দিয়ে যায়। আরো একজন দর্শক আছেন, তাকে স্বাগত জানাতে চাই। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম, শুনতে পাচ্ছি। ম্যাডাম, আমি পাবনা জেলার সুজানগর থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি, প্রশ্ন করবেন। ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত জুনায়েদ সাকি। আমি প্রশ্ন করছি সম্মানিত অতিথির কাছে আমার একটাই প্রশ্ন। দেখেন, উনি এমন একজন তুখোর রাজনীতিবিদ আর কি, তাকে শাহবাগ চত্বর থেকে জুলাই, আগস্ট এবং পুরা 2 দশক ধরে ত্যাগী এবং যথেষ্ট শ্রম দিয়েছেন এই বাংলাদেশের জন্য, খুব চোখে পড়ার মতো। ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে, আজকে আপনারা সরকার ক্ষমতায় আসছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এত দ্রুত আপনাদের মনে করেন যে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন মুখোমুখি হতে হচ্ছে। আমি প্রশ্নটা হচ্ছে, যদি বাট আপনারা ক্ষমতায় না এসে যদি এনসিপি বা জামাত ইসলাম যেত, তাদেরকে এই ধরনের মুখোমুখি হতো কিনা? প্রশ্ন দিবেন, হয়তো বোঝাতে পারতেছি না আপনাকে। আর একটা জিনিস আপনার পরামর্শ ছোট ভাই হিসেবে, যে আপনার কাজ কাম কথাবার্তা যেরকম দেখছি খুব ভালো লাগে, এবং যতদিনই থাকেন ভালো থাকবেন, দেশকে ভালোবাসবেন, মানুষের কাছে ভালো থাকবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এই একটা বুননটা মানে নানাভাবে ক্ষতিগ্রস্ত হওয়া, এবং রাজনৈতিক দিক থেকে তো পুরো বলতে পারেন যে প্রতিষ্ঠান, রাষ্ট্র ব্যবস্থা, সেটার যে নানাভাবেই প্রাতিষ্ঠানিকভাবে তার যে বিপর্যয়, এই সব কিছু মিলে ওইখান থেকে আবার একটা যাত্রা, সেটার জন্য নিশ্চয়ই 180 দিন খুব বড় সময় নয়। এবং কিন্তু মানে এই যে 1.5 বছরের অন্তর্বর্তীকালীন সরকার পার হয়ে একটা রাজনৈতিক উত্তরণের অংশ হিসেবে নির্বাচনটা আসলো, এবং সেই নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি জনগণের সামনে এসেছিল, বিশেষত
বিএনপির নেতৃত্বে যে যুগপৎ আন্দোলন হয়েছিল, আমরা একই সাথে যুগপৎ আন্দোলনে যুক্ত হয়েছিলাম। আমাদের দল গণসংহতি আন্দোলন, আমাদের মঞ্চ গণতন্ত্র মঞ্চ সহকারে 40টি দল। তো সেইখানে একটা লক্ষ্য ছিল 31 দফা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, মেরামত এবং রূপান্তরের কর্মসূচি। সেটা যেমন রাজনৈতিক তেমনি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব অর্থ এটা একটা যাকে বলে যে একটা কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম ছিল। তো সেইটা ধারাবাহিকতায় বিএনপি যেমন নির্বাচনী ইস্তেহার করেছে, অন্যান্য দলগুলো করেছে, এবং সেইটার উপরে ভরসা রেখে মানুষ 2/3 সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। এখন একদিকে যেমন ওই যে বললাম যে প্রত্যাশা পূরণ করতে হবে, অন্যদিকে এটা যেখান থেকে শুরু করতে হচ্ছে সেই জায়গায় একটা বেশ কঠিন চ্যালেঞ্জেরও মুখোমুখি হতে হচ্ছে সরকারের। বলবো যে যেহেতু আমরা ওই জাতীয় পুনর্গঠনের ধারাবাহিকতায় আমরা নির্বাচন করেছি, সরকারে যোগ দিয়েছি, একটা প্রথম জায়গাটা আমি বলবো যে এই সরকার ওই দায়টা অনুভব করে এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী তার পুরো কার্যক্রমের মধ্য দিয়ে তার প্রতি মুহূর্তে একটা প্রতিফলন আমরা দেখছি যে এই যে জনগণের যে প্রত্যাশা এবং যে দায় আমাদের উপরে আছে সেটা তার কর্মকাণ্ডের মধ্যে প্রতিফলন আছে এবং সেইটা করেই সর্বাত্মক একটা চেষ্টা আছে যে কিভাবে এই বদলটা আনা যায়। এবং বিশেষভাবে নির্বাচনী এই ক্ষেত্রে সরকার দুটো জায়গা ফোকাস করছে। একটা হচ্ছে যে নির্বাচনী অঙ্গীকারের যে প্রধান প্রধান জায়গাগুলো সেগুলো কত দ্রুত শুরু করে দেওয়া যায় এবং এটা অন্তত দাবি করা একেবারেই সঙ্গত হবে যে প্রধান নির্বাচনী অঙ্গীকারগুলোর কাজ শুরু হয়ে গেছে এবং বলা চলে যে সবগুলোরই পাইলট কাজ প্রায় শেষের দিকে এবং অনেকগুলো কর্মসূচি যেমন সামাজিক সুরক্ষা খাতের অনেকগুলো কর্মসূচি কিংবা একটা এই যে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ করার একটা লক্ষ্য প্রথমে ছিল সেটার অনেকগুলো কর্মসূচি কিন্তু এই অর্থ বছরে ব্যাপক আকারে শুরু হচ্ছে। যদি ফ্যামিলি কার্ডের কথাই বলি, পাইলট করে 37,000 পরিবার পেয়েছি, এখন এই বছর এটা 41 লক্ষ পরিবার পাবে। তো সেই দিক থেকে এর ব্যাপক প্রস্তুতিগুলো জায়গাচ্ছে একইভাবে অন্যান্য অর্থাৎ এবং এখানে একটা কথা বলা দরকার যে আগেকার সময় যে দলীয়করণের জায়গাগুলো হয়েছে বিশেষত সামাজিক সুরক্ষা খাতের জায়গায় এইটা নীতিগতভাবে একটা বদল আনা হয়েছে যে এই সুরক্ষার জায়গাগুলো সর্বজনীনভাবে দেওয়া হবে যাতে করে এই দলীয়করণের জায়গাটাই না থাকে। ফলে ধরুন ফ্যামিলি কার্ড নারী পরিবারের নারী প্রধানরা পাবেন, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকরা সবাই পাবেন, এইভাবে ইমাম মুয়াজ্জিন কিংবা পুরোহিতরা তারা প্রত্যেকেই এই জিনিসটা পাবেন, তাদের যে ভাতা। কৃষকরা যারা 10,000 টাকা পর্যন্ত ঋণ ছিল তাদের মৌকুফ করা আছে, তার সুবিধা পায় 13 লক্ষ কৃষক পেয়েছেন। আপনার হেলথ সার্ভিস কার্ড তৈরি হচ্ছে, ওয়ান সিটিজেন ওয়ান কার্ড যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রবাসীদের জন্য কার্ড তৈরি না, ওয়ান সিটিজেন ওয়ান কার্ডটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যদি প্রত্যেক নাগরিকের একটা এই যে তার কার্ড, এটা আসলে একটা এটা এমন একটা রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক যেখানে অধিকার এবং কর্তব্যের সম্পর্কের জায়গা সৃষ্টি হবে এবং ওর মধ্যে ওটা একটা ওয়ালেটে পরিণত হবে, বাকি সবকিছু কিন্তু এর সাথে যুক্ত হয়ে যাবে। তারপরে ধরুন এই ওয়ান টিচার শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করে সকল সেবা নিতে পারবে, এমনকি ওই যে ফ্যামিলি কার্ড কৃষক যত ধরনের সামাজিক সুরক্ষার কার্ড সেটাও এই ওয়ালেটের মধ্যে যুক্ত হয়ে পড়বে এবং এই কাজের জায়গাও শুরু হয়ে গেছে। আপনার শিক্ষাক্ষেত্রে যেমন এই যে বললাম যে ওয়ান টিচার ওয়ান ট্যাব কিংবা মাল্টিমিডিয়া ক্লাসরুম থেকে শুরু করে শিক্ষার্থীদের পোশাক জুতো থেকে শুরু করে শিক্ষা খাতে জিডিপির 2 ভাগ বরাদ্দ করা এবং তার কার্যক্রম শুরু হয়। স্বাস্থ্য খাতে হেলথ সার্ভিস থেকে শুরু করে একেবারে সারা দেশের প্রত্যেক নাগরিকের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, স্বাস্থ্য খাতে জিডিপির 1 ভাগ বরাদ্দ হয় এইরকম প্রতিকূল অবস্থাতেও এবং এটা গ্র্যাজুয়ালি 5 বছরে গিয়ে জিডিপির 5% যে অঙ্গীকার সেটা ধীরে ধীরে পূরণ করার চেষ্টা লক্ষ্যমাত্রা ঠিক করা আছে। কিংবা ধরুন আপনি আরও বিস্তৃতভাবে যদি আমরা বলি নদী পানি প্রকৃতি ব্যবস্থাপনার জন্য পানি ব্যবস্থাপনা, খাল খনন, নদী খনন এবং আমাদের এই নদীর দখল থেকে উদ্ধার, এই সব কার্যক্রমের যাত্রা কিন্তু শুরু হয়েছে। এইটা হচ্ছে একটা বড় জায়গা। এর মধ্যে আরো অনেক সামাজিক সুরক্ষার বিষয় আছে। আপনি যদি ক্রীড়াবিদদের ক্ষেত্রে দেখেন কিভাবে তাদের ভাতা দেওয়া হচ্ছে, বেতন দেওয়া হচ্ছে এবং বিভিন্ন সারা দেশের তৃণমূল থেকে ক্রীড়াবিদদেরকে নেওয়া হচ্ছে এবং একেবারেই পরিবেশের কথা বিবেচনা করে এখানে ইলেকট্রিক বাস উৎসাহিত করা হচ্ছে, নারীর নিরাপত্তার কথা চিন্তা করে সেটার জায়গা হচ্ছে। এই বিষয়গুলো আজকে চালু হলো, এটা আপনারা দেখেছেন। তো এই সব বিষয়গুলোর একটা জায়গা তো আছেই। প্যারালালি আমি বলবো যে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের মতো মৌলিক জায়গাগুলোতেও যেটা আগেই বললাম যে একটা বড় বিনিয়োগের ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে। আর সর্বোপরি যেটা একটা বড় জায়গা সেটা হচ্ছে বিনিয়োগ নির্ভর উৎপাদনশীল একটা কর্মমুখী কর্মসংস্থান সৃষ্টিকারী একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা এবং সেটার জন্য অনেকগুলো বড় শর্ত কিন্তু আছে। জ্বালানি একটা বড় শর্ত, আপনার আর্থিক খাতকে একটা শৃঙ্খলার মধ্যে আনা, ব্যাংক যেভাবে লোপাট হয়ে গেছিল, 28 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, আপনার ব্যবসা বাণিজ্য সাশ্রয়ী এবং সহজ করার জন্য নানাভাবে ডিরেগুলেশনের মধ্যে দিয়ে আনা, সিঙ্গেল উইন্ডোর ব্যবস্থা করা, এই সবগুলো কাজের জায়গা কিন্তু শুরু হয়েছে। কিংবা প্রযুক্তিগতভাবে এই কাজগুলো করতে যে প্রযুক্তির একটা সত্যিকার জায়গা নিয়ে আসা এবং
এইটাকে প্রত্যেকটি কাজকে অটোমেশনের পর্যায়ে নিয়ে যাওয়া এবং আজকে যেহেতু প্রযুক্তিগত আরও অনেক বিকাশ ঘটেছে সেইটার সাথে তাল মিলিয়ে আমাদের প্রত্যেকটি প্রযুক্তিগত প্রস্তুতিকে আপ টু ডেট করা সেইটার কাজ প্রত্যেকটি জায়গা থেকে শুরু হয়েছে এবং সর্বোপরি রাজনৈতিক সংস্কারের মধ্য দিয়ে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে গড়ে তোলা, যেটা অঙ্গীকার ছিল জুলাই জাতীয় সনদের স্বাক্ষরের মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলো, যেখানে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছিল। স্বাক্ষরের পরে যে জুলাই অর্ডার, সেটা আমি পরে আসবো। আপনারা কোনটাকে রাজনৈতিক সংস্কার বলছেন? কেননা আপনাদের যে বিরোধী পক্ষ আছে তারা বলছে যে রাজনীতিতে কোনো সংস্কারই আসলে বিএনপি রাজনৈতিক যে সংস্কার, সেটা তো আসলে জুলাই জাতীয় সনদে একটা ঐকমত্যের জায়গা তৈরি হয়েছে। সেখানেও তারা সেইখানে সেই সংস্কারের জায়গার জন্য ইতিমধ্যেই সংসদে সংস্কারের লক্ষ্যে সংশোধন কমিটি তৈরি হয়েছে। সেই কমিটি প্রথম বৈঠক করে ফেলেছে, যে কমিটি আমি নিজেও একজন সদস্য, এবং সেটা এই সংসদ 27 তারিখ থেকে আবার শুরু হচ্ছে এবং এর মধ্যে পাশাপাশি এই বৈঠক চলতে থাকবে এবং সমাজের বিভিন্ন অংশের মানুষের মতামত আবার মানে শেষে এই জায়গাটা সংসদে উপস্থাপিত হবে। এটা গেল একবারে সাংবিধানিক সংস্কারের প্রশ্ন। কিন্তু ধরুন যদি আপনি বলেন যে প্রত্যেকটি মন্ত্রণালয়ে কিংবা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে, হ্যাঁ, সেইগুলোতে যে প্রয়োজনীয় সংস্কার, যেমন আমি অভিজ্ঞতা থেকে বলতে পারি, পরিকল্পনা মন্ত্রণালয়ে কাজ করি, সেখানে যেভাবে এই যে পরিকল্পনা হয় এবং বিশেষভাবে তার বাস্তবায়নের যে দিকগুলো, তাতে নানাভাবে কিন্তু দেখা যায় যে সময়ের মধ্যে থাকে না, দীর্ঘসূত্রিতা চলতে থাকে, মানে বাজেটের মধ্যে থাকে না, কেবল ব্যয় বৃদ্ধি করতে থাকে। এবং এইটা একটা আমাদের যে লক্ষ্য, যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মধ্যে দিয়ে অর্থনীতিকে একটা গতিশীল করা, দেশি বিদেশি বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগকে বৃদ্ধি করা, তার পরিবেশ তৈরি করা, সেই লক্ষ্যটা অর্জিত হয় না। ফলে ওইখানে কিন্তু প্রয়োজনীয় ব্যাপক সংস্কারের প্রয়োজন আছে, যাতে করে বাস্তবায়ন দ্রুততম হয় সময়। নির্বাচনের সময় জি জনাব তারেক রহমানের বা বিএনপির একটা বড় প্রতিশ্রুতির জায়গা ছিল যে নির্বাচনী ইশতেহারে যেটা ছিল যে মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা হবে, সেটি নিয়ে আমরা নানা ধরনের প্রশ্নের উদ্রেক হয়েছে। সেটি নিয়ে আপনাদের বিরোধী পক্ষ সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে প্রথম 6 মাসে যে বিতর্কটা তৈরি হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে শুরু করে একেবারে কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়, সিটি কর্পোরেশন থেকে শুরু করে এবং বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থায় একেবারে দলীয়করণ করা হয়েছে। সেই প্রশ্নের উত্তরে আসলে বিএনপি কি বলতে চাইবে? আপনার কাছে যদি একটু জানতে চাই যে এই দলীয়করণের বিষয়টি কেন এত দ্রুত চলে এলো? দলীয়করণ, দেখুন, একটা রাজনৈতিক সরকার যখন নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তখন এমন কতগুলো মানে প্রতিষ্ঠান